তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য। প্রথমে আমরা দেখি যে তড়িৎ ক্ষেত্র কি। শুরুতে আমরা বলে নেই যে এই ক্ষেত্র আমাদের ঠিক আসলে ক্ষেত্রফল বোঝায় না, এটাকে আমরা ফিল্ড হিসেবে বলতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা ফিল্ড জিনিসটা হচ্ছে এরকম, আমরা কোনো কিছু যদি পরিমাপ করতে চাই, তাহলে আমরা একটা বিশাল এলাকা জুড়ে আমরা কোনো পরিমাপগত বিষয়ের উপস্থিতি শনাক্ত করতে পারি। যেমন আমি যদি একটা ঘরের তাপমাত্রা বের করতে চাই, আমার এখানে একটা খুব উত্তপ্ত একটা বস্তু রাখা আছে আমি ধরে নেই, এবং এই উত্তপ্ত বস্তু চারদিকে তাপ বিকিরণ করছে বা বিভিন্নভাবে পরিবাহিত বা প্রতিসরিত বিভিন্নভাবে এখান থেকে তাপ ছড়াচ্ছে। এখন আমি যদি এই তাপের উৎসের কাছাকাছি একটা বিন্দুতে তাপমাত্রা পরিমাপ করি, তাহলে দেখা যাবে যে আমি একটা এখানে তাপমাত্রা পাচ্ছি, যেটা T1 হতে পারে। তারপরে আমি যদি এখানে একটা বিন্দু ধরি, সেখানে আমি একটা তাপমাত্রা পাবো, সেটা হতে পারে T2। এভাবে আমি এই ঘরের বিভিন্ন জায়গা থেকে যদি আমি বিভিন্ন বিন্দু নিয়ে আমি তাপমাত্রা মাপি, তাহলে আমি এখান থেকে একটা তাপমাত্রা একটা প্রোফাইল পাবো, যেটা হয়তো আমার এখানে এই তাপের উৎসের সাথে একটা সম্পর্ক থাকবে, এবং এই তাপমাত্রাগুলো ভিন্ন হবে। কিন্তু দেখা যাবে যে আমি যত কাছ থেকে যত দূরের দিকে যাচ্ছি, আমার তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এই লাইন ধরে গেলে আমার তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। এবং হয়তো এরকম একটা লাইন পাবো যে বিন্দুগুলো এই তড়িৎ উৎস থেকে এই তাপের উৎস থেকে সমান দূরে আছে, এবং এইখানকার সবগুলো বিন্দুতে তাপমাত্রা মোটামুটি একই পাচ্ছি। এভাবে আমি যত দূরে চলে যাব, এই লাইনগুলো একই তাপমাত্রা নির্দেশ করতে পারে। এভাবে আমি তড়িৎ ক্ষেত্র একইভাবে আমি চিন্তা করতে পারি। আমি যদি এখানে একটা চার্জযুক্ত বস্তু নেই, এখানে প্রচুর চার্জ আছে আমি ধরে নেই, আপাতত আমি পজিটিভ চার্জ আছে ধরে নেই। আমি ধরলাম যে এখানে কিউ পরিমাণ চার্জ আছে, এবং এই কিউ পরিমাণ চার্জের কাছাকাছি আমি যদি অন্য একটা আধান রাখি ছোটোখাটো, তাহলে সে একটা বল লাভ করবে এই কিউর কারণে, এবং সে এখানে একটা তড়িৎ ক্ষেত্র অনুভব করবে। আমি যদি এখানে একটা রাখি, এখানে চার্জটা রাখি, তাহলে সে এই এই তড়িৎ আধানের জন্য সে এখানে একটা বল লাভ করবে, বা সে বুঝতে পারবে যে এখানে একটা বড় আধান আছে। এভাবে প্রত্যেকটি বিন্দুর জন্য, এই চার্জের চারপাশের প্রত্যেকটি বিন্দুর জন্য আমরা একটা করে বল পাবো, যেটা দূরত্বের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকবে, এবং আমি যত কাছে আসবো তত বাড়তে থাকবে। এবং আমি যদি এখানে বিভিন্ন চার্জ নিই, আমি যত বেশি চার্জ নিব তত বেশি এখানে সে বলটা অনুভূত হবে। এভাবে আমি বিভিন্ন জায়গায় এই আধানের চারপাশে আমি একটা তড়িৎ ক্ষেত্র অনুভব করব, এবং আমি এই তড়িৎ ক্ষেত্রকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: কোনো একটি চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলকে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। এখন আমরা যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি, একটা বস্তুর থেকে অসীম দূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। আমি যত দূরত্ব বাড়াবো তত বলের মান কমতে থাকবে। অর্থাৎ আমি যদি কুলম্বের সূত্রটি দেখি, F=1/4πε, যদি শূন্য মাধ্যমে ধরি, ε0 Q1 Q2/r²। এখানে আর এর মান যেহেতু স্কোয়ার, আর একটু বাড়ালেই কিন্তু বলের মান বেশ খানিকটা কমে যাবে। আর দ্বিগুণ করলে বল 4/1 হয়ে যাবে, আর 3 গুণ করলে বল 9/1 হয়ে যাবে। কিন্তু আমি যতই আর এর মান বড় করি না কেন, একটা ক্ষুদ্র পরিমাণ বল সবসময় পাওয়া যাবে। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্র মোটামুটি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, যদিও শুরুতে এর তীব্রতা বেশি থাকে, ধীরে ধীরে তীব্রতা কমতে থাকে। এখন
আমি এটাকে আসলে আমি তড়িৎ প্রাবল্য বলতে পারি। আমি যখন একটা চার্জিত বস্তুর খুব কাছে থাকবো তখন আমি প্রবল একটা বল অনুভব করব। আমি যত দূরে যেতে থাকবো তত সেই প্রবলতা কমতে থাকবে। কাজেই আমি বলতে পারি যে এই এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্রের কাছের একটা বিন্দুতে যে পরিমাণ প্রবলতা থাকবে বলের, এখান থেকে একটু দূরের বিন্দুতে প্রবলতা তার চেয়ে কম থাকবে, এবং এই ঘটনাটিকে আমি তড়িৎ প্রাবল্য বলতে পারি। প্রাবল্য, এবং এটা বিভিন্ন বিন্দুর জন্য বিভিন্ন হবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। কাজে আমি আমার দূরত্বের উপরে সেটা নির্ভর করবে, এবং নির্ভর করবে হচ্ছে এখানে কি পরিমাণ চার্জ আছে। আর আমরা প্রাবল্য সবসময় মেপে থাকি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের সাপেক্ষে। আমি যদি একই বিন্দুতে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ চার্জ রাখি তাহলে আমি বিভিন্ন প্রাবল্য পাবো, কারণ আমি এখানে যদি চার্জ বৃদ্ধি করি, যেমন আমি যদি এখানে প্রথমে 1 কুলম্ব চার্জ নেই তাহলে আমি এই দুটোর মধ্যে যে পরিমাণ বল পাবো, আমি যদি এখানে 10 কুলম্ব চার্জ নেই তাহলে আমি এর মধ্যে তার চেয়ে 10 গুণ বেশি প্রাবল্য পাবো, বা 10 গুণ বেশি বল আমার মধ্যে ক্রিয়া করবে। সে কারণে আমরা যখন আমাদেরকে যদি সঠিকভাবে এখানে আসলে কি পরিমাণ তীব্রতা অনুভব করা সম্ভব সেটা যদি বুঝতে হয়, তাহলে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে আমাদেরকে সেটা হিসেব করতে হবে। তাহলে আমরা প্রাবল্য থেকে বুঝতে পারবো যে আসলে এই চার্জটা কি পরিমাণ এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি করে রেখেছে। ফলে আমাদেরকে এমনভাবেই এই ক্ষেত্র, আমাদের যদি একই দুটি বিন্দুর মধ্যে তড়িতের বল কি পরিমাণ প্রবলতা আছে বা তীব্রতা আছে সেটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ আধানের সাপেক্ষে সেটা বের করতে হবে। যেমন আমি যদি এখানে Q1 ধরি, যেটা হচ্ছে 10 কুলম্ব, এখানে যদি 1 কুলম্ব রাখি, আমি 1 কুলম্বের জন্য এখানে যে পরিমাণ বল পাবো এটা দূরে হলেও 10 কুলম্বের জন্য বল তার চেয়ে বেশি পাচ্ছি। কিন্তু আমার এই জায়গাটা যেহেতু এই চার্জের কাছাকাছি, এই জায়গায় প্রাবল্য বেশি থাকবে, সেই কারণে আমি সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের সাপেক্ষে তীব্রতা বের করব। আমি এখানে 1 কুলম্ব যদি 1 কুলম্ব দিয়ে আমি মাপি, এখানেও আমি 1 কুলম্ব চার্জ রেখেই আমাকে মাপতে হবে। তাহলে আমি এই পরস্পরের মধ্যে তুলনামূলকভাবে প্রবলতা আমি বের করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে এটা একটা স্ট্যান্ডার্ড, আমরা সবসময় একটা নির্দিষ্ট জিনিস ধরে নিই, সেটা হচ্ছে +1 কুলম্ব চার্জ। অর্থাৎ আমি যখন একটা তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, তখন সবসময় আমি ধরে নেব যে আমি সেখানে একটা +1 কুলম্ব চার্জ রেখেছি, এবং সেই চার্জের কারণে সে যে বল লাভ অনুভব করবে সেটাকে আমি ওই বিন্দুর প্রাবল্য বলবো। একইভাবে 1 কুলম্ব একটা চার্জকে যদি আমি একটু দূরে রাখি তাহলে সেখানে যে বল অনুভব করবে সেটাই আমি এই বিন্দুর প্রাবল্য বলতে পারি, এবং আমি এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখন আমি যদি এই 1 কুলম্ব সব কাজে, সব ক্ষেত্রে, সব সময় ব্যবহার করি, তাহলে আমি প্রাবল্য থেকে বুঝতে পারবো যে একটা বস্তু আসলে, একটা চার্জ আসলে কি পরিমাণ তীব্র, বা এখানে সে কি পরিমাণ প্রবলভাবে সে তার প্রভাব বিস্তার করছে। আমি চাইলে সবসময় যে কোনো কিছু আমি শুধু এই তড়িৎ প্রাবল্য মান জানলেই আমি কিন্তু সাথে সাথে বুঝে ফেলবো যে এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কতটুকু। তাহলে আমি এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। কোনো বিন্দুতে একক আধান বা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলা হয়, একে ক্ষেত্র প্রাবল্য বলা হয়। আচ্ছা, অর্থাৎ আমি যদি এখানে একটা চার্জ রাখি, এখন এই চার্জের জন্য আমি যদি এখানে একটা একক চার্জ রাখি, সেটাকে আমি যদি কুলম্বে প্রকাশ করি তাহলে সেটা 1 কুলম্ব হবে। তাহলে আমি ধরে নিই কুলম্ব এককে প্রকাশ করা হয়েছে, তাহলে 1 কুলম্ব চার্জ এখানে রাখার কারণে এই বস্তুটি যে বল লাভ করবে, এখানে যেহেতু এটা আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই +1 কুলম্ব, সেহেতু এটা একটা বিকর্ষণ বল লাভ করবে এবং বলের দিক হবে এদিকে।
এবং এখানে এই 1 কুলম্ব বল স্থাপন করার কারণে এই চার্জটি যে পরিমাণ বল এফ লাভ করবে সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে আমি জেনারেলভাবে যদি আমি পাই, আমি যদি এটা যদি আমার কিউ হয়, কিউ নট হয়, এটা আগে উপস্থিত আছে, আর এটা যদি আমার এটা যদি কিউ হয় আর এটা যদি কিউ নট হয়, তাহলে আমি কিউ নট চার্জের জন্য বল পাচ্ছি এফ। অতএব +1 চার্জের জন্য বল পাচ্ছি এফ বাই কিউ নট। এখান থেকে আমি তড়িৎ প্রাবল্য বের করতে পারি। তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই সমান এফ বাই কিউ নট। এবং এই এফ যেহেতু একটি ভেক্টর রাশি আর কিউ হচ্ছে স্কেলার রাশি, তাহলে ই হবে একটি ভেক্টর রাশি এবং ই এর দিক হচ্ছে এই বলের ক্রিয়া দিক। অর্থাৎ এখানে যদি আমি একটা চার্জ রাখি সেটা এবং এটা যদি বিকর্ষণ করে, তাহলে এদিকে একটা আমি ই এর দিক পাবো। আর যদি এখানে আমি এটা যদি নেগেটিভ নিতাম, তাহলে সেই ক্ষেত্রে এটা আকর্ষণ করতো এবং তখন প্রাবল্যের দিক হতো এদিকে। এখন এখান থেকে আমি কুলম্বের সূত্র অনুযায়ী পাই এফ সমান আমরা জানি 1/4 এপসিলন নট কিউ নট বাই আর স্কোয়ার। আর এই নিচের কিউ নট এখানে নিচেই থাকবে এবং এটা কাটা যাবে। অতএব ই সমান হচ্ছে 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই ই হচ্ছে আর দূরত্বে স্থাপিত একটি একক চার্জের জন্য ওই বিন্দুর, অর্থাৎ আর কিউ চার্জ হতে আর দূরের কোনো বিন্দুর জন্য ওই ক্ষেত্রের প্রাবল্য। আমরা ইতিমধ্যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জেনেছি এবং আমরা দেখেছি যে একটি ক্ষেত্রের প্রাবল্য সবসময় একক চার্জের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং ফলে আমরা বিভিন্ন সময় যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমরা দুটি তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করতে পারি, যেহেতু সব ক্ষেত্রেই একক চার্জের সাপেক্ষে যে কোনো বস্তুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করা হচ্ছে। তো তড়িৎ ক্ষেত্রে একটি একক চার্জ যদি রাখা হয় তার গতিপথ কেমন হবে এবং প্রাবল্য কেমন হবে সে সম্বন্ধে স্পষ্ট ধারণার জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার অবতারণা করেন এবং তিনি এই একটি তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্থাপিত একটি একক ধনাত্মক কণা কোন কোন পথে যাবে সেই কণার গতিপথকে বলরেখা হিসেবে সংজ্ঞায়িত করেন। যেমন আমি যদি একটি পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু, গোলাকার বস্তু, স্ফেরিক্যাল গোলকাকৃতির বস্তুকে যদি আমি চার্জিত করি এবং সেখানে যদি একটি একক ধনাত্মক আধান রাখি, তাহলে সেটা এখানে আমি সেটাই একক ধনাত্মক আধানটি রাখলাম, তাহলে এই গোলাকার বস্তুটির কেন্দ্র থেকে এটা পজিটিভ চার্জ, যেহেতু এই বস্তুটি এখান থেকে বিকর্ষিত হবে। অর্থাৎ এই একক ধনাত্মক চার্জকে যদি এখানে রাখি, তাহলে তার গতিপথ হবে, অর্থাৎ সে আস্তে আস্তে এই কেন্দ্রের চার্জটি থেকে দূরে সরে যেতে থাকবে। এখন আমি এই সম্পূর্ণ ক্ষেত্রের জন্য এরকম বলরেখাগুলো আমি আঁকবো। অর্থাৎ আমি যদি এখানে একটি তড়িৎ ক্ষেত্র চার্জিত বস্তু রাখি, তার জন্য এরকম বলরেখা পাওয়া যাবে।
অর্থাৎ আমি এই বলরেখাগুলোকে আমি চার্জটিকে যেখানে রাখি না কেন, আমি যদি এখানে চার্জটিকে রাখি, একক চার্জটিকে, তাহলে আমি বুঝতে পারছি যে এটার গতিপথ কোন দিকে হবে। এখানে রাখলে বুঝতে পারছি গতিপথ কোন দিকে হবে। এভাবে আমি পুরা সুষম গোলকটির জন্য আমি বলরেখা এভাবে আঁকতে পারি। এটা আসলে এখানে আমি যদিও সামান্য কিছু এঁকেছি, আমি এই ইচ্ছে মতো বলরেখা এগুলোর মাঝে কল্পনা করে নিতে পারি। আমি আরও কিছু এখানে আঁকি। এটা আমার আঁকা যদিও সুষম হয়নি, কিন্তু এই জিনিসগুলো, এই সবগুলো রেখা মোটামুটি সরলরৈখিক হবে এবং এই চার্জিত বস্তুটির কেন্দ্র থেকে দূরে সরে যেতে থাকবে। এখন এই বলরেখা আসলে এদের বাস্তব কোনো উপস্থিতি নেই, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য, অর্থাৎ আমার তড়িৎ ক্ষেত্রটি কীভাবে কাজ করছে সেটা বোঝার জন্য আমরা এই বলরেখাগুলোর অবতারণা করি। এবং আমরা চাইলে আমরা যদি একটা একক ধনাত্মক চার্জকে এখানে রাখি, তাইলে এ বরাবর একটা বলরেখা আমরা পাবো, এখানে রাখলে এ বরাবর একটা বলরেখা পাবো। এভাবে আমি এই বলরেখাগুলো পাবো এবং আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো যে এদের গতি কোন দিকে হবে। একটা একক ধনাত্মক কোষকে যদি, একক ধনাত্মক আধানকে যদি আমি এখানে রাখি, তাহলে তার গতিপথ আমরা খুব সহজেই এই বলরেখাগুলো থেকে পেতে পারি। একইভাবে আমরা যদি ধনাত্মক চার্জ না নিয়ে কেন্দ্রে একটি ঋণাত্মক চার্জ যুক্ত গোলাকার বস্তু নিলাম একই রকম, তাহলে আমি যদি এই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের কোথাও একটি একক ধনাত্মক আধান রাখি, তাহলে সে একক ধনাত্মক আধানটি ঋণাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে কেন্দ্রের দিকে যেতে থাকবে। ফলে এই ক্ষেত্রে বলরেখাগুলো হবে চার্জিত বস্তুটি বরাবর, ফলে এর দিক হবে এরকম। এভাবে আমি বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের বস্তুর জন্য আমি বলরেখা চিন্তা করতে পারি। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি যে বলরেখার ঘনত্ব থেকে, বলরেখার পরিমাণ থেকে আমি তড়িৎ প্রাবল্য অনুমান করতে পারি। যেমন আমি যদি এখানে দেখি, আমি যদি এটা একটা ক্ষেত্র হয়, আমি যদি এই ক্ষেত্রটিকে এখানে ধরি, তাহলে দেখব যে এই জায়গায় একক ক্ষেত্রের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা যাচ্ছে, এই জায়গায় একক ক্ষেত্রের মধ্য দিয়ে, একই পরিমাণ ক্ষেত্রের মধ্য দিয়ে তার চেয়ে কম পরিমাণ বলরেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় তড়িৎ প্রাবল্য বেশি এবং এই জায়গায় তড়িৎ প্রাবল্য কম। এইভাবে বলরেখার ঘনত্ব থেকে আমি তড়িৎ প্রাবল্য অনুমান করতে পারি এবং যেখানে বলরেখা হালকা থাকবে সেখানে তড়িৎ প্রাবল্য কম থাকবে। এখন আমি যদি কয়েকটি বিশেষ ক্ষেত্রে বলরেখা আঁকি, তাহলে দেখতে পাবো, যেমন আমি একটি যদি দ্বিমেরু কল্পনা করি, এখানে আমি দুটি চার্জ নিলাম, একটি হচ্ছে পজিটিভ চার্জ, একটি হচ্ছে নেগেটিভ চার্জ। এটা আমরা চুম্বকের ক্ষেত্রে বেশি দেখি। চুম্বক কখনো চুম্বকের মেরু পৃথক করা যায় না, অর্থাৎ যেখানে একটি চুম্বকের নর্থ পোল থাকবে সেখানে একটি সাউথ পোলও সবসময় থাকবে এবং সেক্ষেত্রে আমরা সবসময় একটা দ্বিপোল ক্ষেত্র হিসাব করি। কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় একক ফিল্ড ব্যবহার করি, আবার অনেক সময় দ্বিমেরু বিশিষ্ট ফিল্ডও বা তড়িৎ ক্ষেত্র ব্যবহার করে থাকি। এখন আমি বলরেখার সংজ্ঞা অনুযায়ী জানি যে এইখানে এই দুটি চার্জ বিশিষ্ট ক্ষেত্রে একটি একক ধনাত্মক চার্জকে রাখলে সেটার গতিপথ যেটা হবে সেটাই হবে এটার একটি বলরেখা। এখানে আমি এখানে একটি চার্জ স্থাপন করলাম। এখন এই চার্জটি আমরা জানি, আমরা নিলাম হচ্ছে +1 একক চার্জ। এটা যদি কুলম্ব এককে নিই তাহলে এরকম হবে। তো আমার আঁকার সুবিধার্থে আমি লেখাটি মুছে দিচ্ছি। তাহলে এই প্লাস যেহেতু মাইনাস দ্বারা আকৃষ্ট হবে এবং এই প্লাস দ্বারা
বিকৃষ্ট হবে বা বিকর্ষিত হবে, তাহলে এই প্লাস এটাকে এদিকে একটু ধাক্কা দেবে এবং এই মাইনাসের কারণে এটা এদিকে একটা বল অনুভব করবে। ফলে দেখা যাবে যে এই দুটি ভেক্টরের বা এই দুটি বলের মিলিত কারণে এটা একটু সামনের দিকে চলে আসবে। এদিকে যখন চলে আসবে তখন এটা থেকে আস্তে আস্তে এটা দূরত্ব বেড়ে যাবে, এটার সাথে দূরত্ব কমে যাবে। ফলে এখানে যখন সে আসবে বা এখানে যদি আসে তাহলে দেখা যাবে যে এর আকর্ষণে এদিকে যত টানা যাচ্ছে এর আকর্ষণে এদিকে আসছে তার চেয়ে বেশি। ফলে এদিকে আসলে তার গতিপথ আস্তে আস্তে বেঁকে যেতে থাকবে এবং সে ক্রমশ নেগেটিভের সংলগ্ন হয়ে যাবে। আমি যদি এটা এখান থেকে যাত্রা না শুরু করে এখানে যদি একটা একক চার্জ রাখি তাহলে দেখা যাবে যে এই ধনাত্মক বস্তুটি এই ধনাত্মক একক চার্জটিকে এদিকে ধাক্কা দেবে এবং এই ঋণাত্মক চার্জটি এদিকে আকর্ষণ করবে। কিন্তু যেহেতু এই ঋণাত্মক চার্জ থেকে এটা অনেক দূরে আছে, কাজেই এর উপরে ঋণাত্মক বলের প্রভাব কম হবে, ধনাত্মক বলের প্রভাব বেশি হবে। ফলে এদিকে যেতে থাকবে অনেকটা, কিন্তু একটা দূরে যেতে থাকার পরে এর সাথেও এর দূরত্ব বেড়ে যাবে, এর সাথেও দূরত্ব বেশি থাকবে এবং দূরত্বের অনুপাত তখন একটু কমে আসবে। ফলে এই নেগেটিভও এর দিকে যেহেতু কিছুটা আকর্ষণ করবে, ধীরে ধীরে এর কাছ থেকেও সে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, এর কাছাকাছিও আসার চেষ্টা করবে। ফলে সে এরকম একটা গতিপথ প্রাপ্ত হবে। এখানে যখন চলে আসবে তখন এই নেগেটিভের আকর্ষণ এত বেশি হবে যে এই পজিটিভ থেকে সে যখন যেহেতু দূরে সরে যাচ্ছে, ফলে সে নেগেটিভের আকর্ষণে এর সাথে যুক্ত হয়ে যাবে। একইভাবে আমি যদি এখানে রাখি তাহলে একে ধনাত্মক চার্জ কর্তৃক বিকর্ষিত হয়ে এদিকে যাবে, কিন্তু এদিকে যেতে যেতে ঋণাত্মক কর্তৃক আকর্ষিত হয়ে এদিকে আসতে থাকবে। এইভাবে আমি বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন বস্তু রাখি তাহলে এরকম একটি চিত্র পাবো। এখন এই চিত্রে আমরা আসলে এর মাঝখানে অনেক অসংখ্য বলরেখা টানতে পারি, কারণ আমরা যে কোনো জায়গাতেই একটা একক ধনাত্মক চার্জ রাখতে পারি এবং সেটাকে রাখলে সে এই গতিপথ ফলো করে সেদিকে যেতে থাকবে। তাহলে এরকম একটা ক্ষেত্র পাওয়া যাবে এবং এই বলরেখাগুলো থেকে আমি দেখে বুঝতে পারছি যে এখানে তড়িৎ ক্ষেত্রটা আসলে কেমন এবং একটা একক ধনাত্মক চার্জের গতিপথ কেমন হতে পারে। এখানে যদি একটা একক ধনাত্মক চার্জ রাখি সে সরাসরি এদিকে চলে আসবে, এ যেহেতু বিকর্ষিত করছে, এ যেহেতু আকর্ষণ করছে, সরাসরি এদিকে এভাবে চলে আসবে। এভাবে আমি একটা পেলাম। আমরা আরেকটা চিন্তা করতে পারি, এটা একটু ছোট করে চিন্তা করি। আমি যদি দুটাই পজিটিভ রাখি তাহলে কি হতে পারে। আমি এখানে দুটাই পজিটিভ নিলাম। আমি যদি দুটা চার্জ পজিটিভ নেই তাহলে আমি যদি এখানে একটা চার্জ রাখি তাহলে এই চার্জের কারণে এখানে যদি আমি একটা একক ধনাত্মক চার্জ রাখি তাহলে এই চার্জের বিকর্ষণে এদিকে যাবে, এই চার্জের বিকর্ষণে এদিকে যাবে, কিন্তু যেহেতু এর সাথে দূরত্ব বেশি একটু এটার আকর্ষণের প্রভাবটা বেশি হবে। ফলে সে এদিকে কিঞ্চিত আসতে থাকবে, কিন্তু এদিকে আস্তে আস্তে এক পর্যায়ে যেহেতু দুটার কাছ থেকে মোটামুটি সমান দূরে আছে, সে এই দুটোর মাঝখান দিয়ে যেতে থাকবে। আমি যদি এখানে রাখি, এখানে রাখলে এরকম পাওয়া যাবে। এখানে যদি থাকে তাহলে এর আকর্ষণের প্রভাব অনেকটা কমে যাবে, কারণ হচ্ছে সে এর কাছ থেকে যথেষ্ট দূরে আছে এবং এর
খুব কাছে আছে, এই চার্জের প্রভাব তার উপর অনেক বেশি পড়বে, ফলে সে মোটামুটি এদিকে চলে যাবে। এখানে যদি থাকে এর আকর্ষণে এদিকে আসবে, কিন্তু একটা পর্যায়ে এর বিকর্ষণের কারণে সে আবার এদিকে বেঁকে যাবে, কারণ এর কাছ থেকেও সে দূরে থাকার চেষ্টা করবে। একইভাবে এই চার্জের জন্য আমরা এভাবে বলরেখাগুলো আঁকতে পারি, এভাবে যাবে। আমরা এমন একটি বলরেখা পাচ্ছি, এবং আমরা এর মাঝে আমরা আগেই বলেছি যে আমরা অসংখ্য বলরেখা কল্পনা করতে পারি, কারণ এগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র একটা গতিশীল চার্জের গতিপথ কেমন হবে সেটা এই জিনিস রেখাগুলো নির্দেশ করে, এবং কেন এমন হবে সেটাও আমরা বুঝতে পারছি। এই দুজনের আকর্ষণ বিকর্ষণের ফলে এটা একটা নির্দিষ্ট লব্ধি লাভ করবে, যে লব্ধি অনুযায়ী সে তার গতির দিক ঠিক করবে। এখন এই বলরেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আমি চিন্তা করতে পারি। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা। খোলা বলতে হচ্ছে এর দুই মাথা যুক্ত থাকবে না, অর্থাৎ এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, বা আমরা ইচ্ছা মতো শুধু প্লাসও নিতে পারি, এটা এক মাথা থেকে বের হয়ে এর বিকর্ষণের কারণে একে ছেড়ে যাবে, কিন্তু সাথে সাথে এর আকর্ষণের প্রভাবে এর দিকে আসার চেষ্টা করবে এবং এক পর্যায়ে এরকম বক্রপথে আসতে থাকবে, অর্থাৎ একটা খোলা বক্ররেখা হবে। তবে যদি একটি মাত্র এখানে চার্জ থাকে সেক্ষেত্রে এটা সরলরৈখিক হতে পারে, কিন্তু সরলরেখায় যে হতে হবে এমন কোনো কথা নেই। যদি এখানে ছোটোখাটো কোনো চার্জ থাকে তার প্রভাবে এটা বেঁকে যাবে, ফলে এই কারণে একে বক্ররেখা বলা হয়। তাহলে রেখাগুলো ধনাত্মক চার্জ থেকে শুরু হয়ে ঋণাত্মক চার্জের দিকে যাবে, এটা আরেকটি বৈশিষ্ট্য। কেন যাবে সেটা আমরা বুঝতেই পারছি, যেহেতু আমরা এখানে +1 চার্জ ধরে নিয়েছি, পজিটিভ কর্তৃক বিকর্ষিত হয়ে সে পজিটিভ থেকে বের হয়ে, অর্থাৎ আমি যদি একেবারে পজিটিভ সংলগ্ন একে রাখি তাহলে সে পজিটিভ থেকে বের হয়ে যাবে এবং নেগেটিভের আকর্ষণে আস্তে আস্তে নেগেটিভের দিকে যেতে থাকবে। তবে একেবারে যদি আমি এদের যেই পারস্পরিক সংযোগকারী সরলরেখা তার পিছনে রাখি, তাহলে এর প্রতি এই নেগেটিভের আকর্ষণ কখনোই বোধগম্য হবে না, কারণ ঠিক এই বরাবর একটা পজিটিভ আছে, ফলে একেবারে এই প্রান্তে তার বলরেখা হবে সম্পূর্ণ সরলরৈখিক এবং বিপরীত দিকে। এখানেও যদি এর পাশাপাশি যদি রাখি, এক পর্যায়ে গিয়ে তার নেগেটিভ প্রভাব সে কিছুটা লাভ করবে এখানে, ফলে সে এক পর্যায়ে অনেক দূর দিয়ে সে নেগেটিভের দিকে চলে আসবে। এটি ধন চার্জগ্রস্ত পরিবাহীর তল হতে অবিলম্বভাবে বের হয় এবং কোনো তলে বা ঋণাত্মক চার্জগ্রস্ত তলে অবিলম্বভাবে শেষ হয়, অর্থাৎ এ যখন এটাকে বিকর্ষিত করবে তখন লম্ব বরাবর বিকর্ষিত করবে, কারণ সংযোগ রেখা বরাবর যদি বিকর্ষিত করে লম্বভাবেই সেটা করবে, এবং লম্বভাবে বের হওয়ার পরে এরপরে আশেপাশের অন্য চার্জ কর্তৃক আকর্ষিত হয়ে তার গতিপথ বেঁকে যেতে পারে, এবং সে যখন অন্য কোনোটায় ঢুকবে আকর্ষণের কারণে তখন তার সরলরৈখিক পথ সংযোগ সরলরেখা এটার সাথে লম্বই হবে, সে কারণে সে লম্বভাবে বের হয় এক প্রান্ত থেকে, আবার আরেক প্রান্তে লম্বভাবে প্রবেশ করে। বলরেখা পরস্পরকে ছেদ করে না কখনো। কেন ছেদ করে না সেটা খুব সহজে বোধগম্য, কারণ আমি দুটা বলরেখা যদি পরস্পরকে ছেদ করত তার মানে হচ্ছে এই পর্যায়ে এসে এর গতিপথ দুই রকম হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু কোনো একটা বিন্দুতে একটা বস্তুর লব্ধি সে কোন পথে যাবে সেটা ঠিক করবে তার উপর প্রযুক্ত বলগুলোর লব্ধির উপর, এবং লব্ধি সর্বদা একটাই থাকবে, কাজেই লব্ধি যেহেতু একটাই থাকবে তার গতিপথ একটাই হবে। আর
তা যদি না হতো তাহলে এই বিন্দুতে এসে একটা কনফিউশন তৈরি হতো যে সে এই পথে যাবে নাকি এই পথে যাবে। ফলে যেহেতু লব্ধি সর্বদা একটাই হবে বিভিন্ন বলের, তারপরে যদি একাধিক বল ক্রিয়াও করে সে সবসময় একটাই পথে যাবে। ফলে এই বলরেখা কখনো আরেকটি বলরেখাকে ছেদ করতে পারবে না। তাহলে ছেদবিন্দুতে তাদের গতিপথ দুরকম হয়ে যেতে পারে। বলরেখাগুলো পরস্পরকে পার্শ্বের দিকে বিকর্ষণ করে। এটার অর্থ হচ্ছে আমরা যদি একাধিক চার্জ যদি চিন্তা করি তাহলে এই চার্জগুলোর মধ্যে অবশ্যই একটা বিকর্ষণ ভাব বজায় থাকবে। ফলে আমরা এটা ধরে নিতে পারি যেহেতু এই পথে এই চার্জটি আসছে, এই পথে এই চার্জটি আসছে, তাদের গতিপথের মধ্যে একটা বিকর্ষণ ভাব থাকবে। পরিবাহীর অভ্যন্তরে বলরেখার কোনো অস্তিত্ব নেই। একটা পরিবাহী যদি পদার্থ নেই তার মধ্যে চার্জ ঘনত্ব মোটামুটি সব দিকে সমান থাকবে। ফলে বলরেখা বিশেষ দিকে কোনো বল প্রযুক্ত হবে না। ফলে ধনাত্মক চার্জটিরও কোনো নির্দিষ্ট দিকে গতিপথ থাকবে না। ফলে পরিবাহীর অভ্যন্তরে বলরেখার অস্তিত্ব থাকবে না। বলরেখাগুলো যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক উক্ত বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করে। অর্থাৎ এখানে আমি বলরেখা চিন্তা করি, এটি একটি বলরেখা এই দুই বিন্দুর জন্য, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এখানে আমি ধরলাম যে আমাদের চার্জটা এখন উপস্থিত আছে। তাহলে এই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকের দিকটি এর গতির দিক নির্দেশ করবে এবং এটা যখন এখানে চলে আসবে তখন স্পর্শকের দিক চেঞ্জ হয়ে যাবে এবং গতির দিকও চেঞ্জ হয়ে যাবে। এটা যখন এখানে আসবে তখন এই বিন্দুটির গতির দিক এদিকে হবে। এটা আমরা ভালো বুঝতে পারবো আমরা যদি বৃত্তাকার গতি পর্যবেক্ষণ করি। আমরা যখন বৃত্তাকার গতি পড়ব তখন দেখব যে একটা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর গতির দিক থাকে হচ্ছে সেই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি সেই স্পর্শক বরাবর। তাহলে এগুলোই হচ্ছে বলরেখার ধর্ম। এখান থেকে আমরা মোটামুটি বলরেখা সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। এখন আমরা বলরেখার সাথে সম্পর্কিত আরেকটি টার্ম আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এর সংজ্ঞা হচ্ছে কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাক্স বলে। একে গ্রিক অক্ষর ফাই দিয়ে প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে আমরা যেহেতু জানি যে তড়িৎ বলরেখার নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, অতএব কোনো পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা কথাটা আসলে পুরোপুরি ঠিক না। এটাকে আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখার পরিমাণের সমানুপাতিক বা তড়িৎ প্রাবল্যের ঘনত্বের সমানুপাতিক। যেহেতু আমরা জানি যে বলরেখা তড়িৎ প্রাবল্যের একটা নির্দেশনা, অর্থাৎ বলরেখার মাধ্যমে আমরা বলরেখার ঘনত্ব থেকে তড়িৎ প্রাবল্য পেয়ে থাকি। যেমন এটা যদি তড়িৎ বলরেখা হয় তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা যদি এভাবে আঁকি বেশ কিছু বলরেখা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা চার্জ থেকে যত দূরে যাব তত বলরেখা আস্তে আস্তে হালকা হয়ে আসবে এবং চার্জে যত কাছে আছি বলরেখা তত ঘন। এবং এই বলরেখার ঘনত্ব এখানে একটা তড়িৎ প্রাবল্যের ইন্ডিকেশন। এবং এটাকে আমরা যদি ক্ষেত্রফল হিসেবে চিন্তা করি, আমরা যদি একটা ক্ষেত্রফল নিই এবং এই ক্ষেত্রফল যদি আমি এখানে ধরি, আমি 90 ডিগ্রি করে ধরলাম, তাহলে এখানে যে পরিমাণ তড়িৎ প্রাবল্য থাকবে তাকে এই জায়গার বা এই তলের তড়িৎ ফ্লাক্স বলবো। এই তলটিকে যদি আমি এখানে সরিয়ে নিই তাহলে দেখা যাবে যে এই তলের সাপেক্ষে বলরেখার পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ এখানে প্রাবল্য কমে যাচ্ছে এবং তড়িৎ প্রাবল্য কমে যাচ্ছে, ফলে এখানে ফ্লাক্সও কমে যাচ্ছে।